আসসালামু আলাইকুম সবাইকে। স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা বর্তমানে এসএসসি 26 ও এসএসসি 27 ব্যাচ আছো, অর্থাৎ 2025 সালে যারা নবম এবং দশম শ্রেণীতে আছো, এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য। এখন অলরেডি জুলাই মাস কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, তাই না? তো এখন তোমরা অলরেডি হচ্ছে যারা 9 এ ছিল তাদের হাফ ইয়ারলি এক্সাম শেষ। আবার কোন জায়গায় ক্লাস 10 এর প্রি টেস্টের আগে একটা পরীক্ষা নিয়ে নিয়েছে, অথবা এই পরীক্ষাটাকে প্রি টেস্ট পরীক্ষা হিসেবে স্কুলগুলা কাউন্ট করেছে। তো যেটাই বলি না কেন, এই হাফ ইয়ারলি এক্সাম বা প্রি টেস্ট এক্সাম শেষ হওয়ার পরে তোমরা কিন্তু একটু হলেও বুঝতে পারতেছো যে তোমাদের এসএসসি লেভেলটা কিরকম ভাবে যাবে। আবার তোমাদের ঠিক এক বছর আগের ব্যাচ অর্থাৎ এসএসসি 25 এর রেজাল্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আর এই রেজাল্ট কিন্তু সত্যি বলতে মারাত্মক লেভেলের মানে ডাউন হয়ে আসছে, বা রেজাল্টটা কিন্তু খারাপ আসছে। তো এই যে সিনিয়র ব্যাচদের এই অবস্থা, আর তোমাদের হাফ ইয়ারলি বা প্রি টেস্ট পরীক্ষার পর এখন তোমাদের মনে কিন্তু অনেক সন্দেহ ঢুকে গেছে যে আমাকে দিয়ে আসলেও কি হবে, বা আমার এই প্রিপারেশনটা কি আসলেও ঠিক হচ্ছে, আমি কি এসএসসি তে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো। এখন ভালো রেজাল্ট একজনের কাছে এক রকম। কেউ এ প্লাস পাওয়াটাকে ভালো রেজাল্ট মনে করে, কেউ গোল্ডেন এ প্লাস পাওয়াটাকে ভালো রেজাল্ট মনে করে, কেউ 1200 মার্কস পেয়েও স্যাটিসফাই হয় না, এরকমও আছে। গোল্ডেন প্লাস 1200 তার স্যাটিসফাই নাই, স্যাটিসফ্যাকশন আসে নাই, কেন? তার 1230 দরকার ছিল বলে। তো ভালো রেজাল্ট এক একজনের জন্য এক এক রকম। এখন কথা হচ্ছে, এই ভালো রেজাল্ট বলো বা টপ রেজাল্ট বলো, যাই বলো না কেন, এখন থেকে তোমরা এখন যারা হাফ ইয়ারলি অথবা একটা প্রি টেস্ট পরীক্ষা বা স্কুলের টার্ম ফাইনাল যেটাই বলো না কেন সেটা দেওয়ার পর এখন থেকে কিভাবে পড়াশোনা করে টপ রেজাল্ট করা সম্ভব, বা তোমার মন মতন বা তোমার যেটা এক্সপেকটেশন সেই অনুসারে রেজাল্ট করা সম্ভব। তো চলো আমরা সেই পয়েন্ট নিয়ে আলোচনা করবো। এখানে আমি তোমাদেরকে কিছু ট্রিক্স শেয়ার করব। হ্যাঁ, কোনো ভুং ভাং কোনো কাহিনী শোনাবো না, কোনো গল্প টল্প শোনাবো না, একদম ডিরেক্ট আমরা ট্রিক্সে যাব। প্রথম যেই কাজটা সেটা হচ্ছে ভুল থেকে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? ভুল থেকে শিক্ষা নিতে হবে। দেখো, মানুষ মাত্রই ভুল করবে, ভুল করে করে মানুষ শিখে। এখন কি এরকম ভুল? তুমি হইতে পারে তুমি এতদিন যেভাবে পড়ে আসছো, হাফ ইয়ারলি পরীক্ষার প্রিপারেশন যেভাবে তুমি নিয়ে আসছো, হইতে পারে সেই প্রসেসটা তোমার একটা ভুল প্রসেস ছিল। যেমন তোমাদের অনেকের, আমি তোমাদের যখন ফেসবুক গ্রুপগুলো ঘাটাঘাটি করি বা যখন দেখি, রিসেন্টলি একটা পোস্ট আমার সামনে আসছিল যে একজন পোস্ট এভাবে করছে, ক্লাস 10 এর এক স্টুডেন্ট, হ্যাঁ এসএসসি 26, যে নৈবিত্তিক উচ্চারণ করছিল যে নৈবিত্তিকের জন্য কোন গাইড থেকে সবগুলো এমসিকিউ পড়লে আমি স্কুলে কমন পাবো। কথাটা হচ্ছে, দেখো কথাটা খুবই খারাপ। নৈবিত্তিকের জন্য সে গাইড খুঁজতেছে, সে নাকি সেই গাইডের সবগুলো এমসিকিউ মুখস্থ করবে। একটা গাইডে এমসিকিউ এর অভাব আছে? অভাব নাই তো, অনেক এমসিকিউ একটা চ্যাপ্টারে, এই সবগুলো এভাবে মুখস্থ করবে, তারপর সে এই পরীক্ষা কমন পাওয়ার আশা করতেছে। বিষয়টা হচ্ছে, তার মূল বই কোথায়? তোমাদেরকে একটা টাস্ক দিই, তোমাদের বাংলা বলো, বিজিএস বলো, আইসিটি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, জীববিজ্ঞান বলো, এই জিনিসগুলা তোমরা একটু মূল বই ঘাটো আর পুরোনো বছরের কোশ্চেন ঘাটো। কোশ্চেন কোথা থেকে হয়? কোশ্চেন হয় তোমার মূল বই থেকে। কোশ্চেন কোথা থেকে হয়? মূল বই থেকে। তুমি মূল বইটা ভালো করে পড়বা, মূল বইয়ের মেন সেন্টেন্স গুলাকে তুমি মাথায় রাখবা, বারবার রিভিশনে রাখবা, তাহলেই তোমার হয়ে যাবে। তাহলেই তোমার এমসিকিউ এর জন্য ওই গাইডের শত শত হাজার হাজার এমসিকিউ তুমি মুখস্থ করতে হবে না। তার মানে এটা একটা ভুল প্রসেস। যারা এখন হাফ ইয়ারলি পরীক্ষা দিয়ে স্কুলে কমন পাওয়ার আশায় গেছিলা, বাট দেখলা যে কমন আসো নাই, তারা এই ভুলটা থেকে এখন শিক্ষা নিবা বা নিতে হবে, কারণ এভাবে কিন্তু সামনে চলবে না। ধরে নিচ্ছে এই হাফ ইয়ারলি বা টার্ম ফাইনাল বা প্রি টেস্ট যেটাই বলো না কেন, এটা ছিল তোমার জীবনের একটা চেকিং প্রসেস। এখন তুমি নিজেকে কিন্তু এখানে এই প্রসেসের মাধ্যমে একটু হলেও চিনতে পারতেছো বা বুঝতে পারতেছো যে তোমার কোথায় ভুলটা ছিল। এই ভুলটা থেকে তোমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমাকে কি কি ঠিক করতে হবে আর কি কি ঠিক করতে হবে না। তোমাদেরকে এখন যদি বলি যে না ভাইয়া, মানে তোমরা যদি আমাকে বলো যে না ভাইয়া, আমি আমার প্রসেস চেঞ্জ করব না, আমি যেভাবে পড়ে আসতেছিলাম, হয়তো পারে আমি হাফ ইয়ারলিতে খারাপ করছি, আমি আমার প্রসেসে থাকি, আমি রেজাল্ট ভালো করবো। অর্থাৎ প্রসেসটা কি, যে আমরা মূল বই পড়বো না, আমরা আগে গাইড পড়বো, হ্যাঁ, টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট যা যা আছে মেড ইজি থেকে শুরু করে সবকিছুই পড়বে আগে। মানে কোনো চ্যাপ্টার ধরবে না, মূল বই পড়বে না, এগুলা পড়বে। যদি এরকম তোমার কোনো ইন্টেনশন থাকে, তাহলে আমি বলবো যে তুমি কিন্তু একটা রং ইন্টেনশনে আসছো। কোনো টিচারই মূল বইয়ের আগে এগুলাকে প্রেফার করবে না। এগুলো পড়ো, এগুলো দরকার আছে, এগুলো দরকার হচ্ছে মূল বইয়ের পরে, এগুলা আগে মূল বই তারপর।
এখন তুমি যদি বলো যে না তুমি তোমার প্রসেস চেঞ্জ করবে না, তাহলে কিন্তু কখনোই চেঞ্জ হবে না। তোমাদেরকে একটা নর্মাল ক্রিকেট খেলার এক্সাম্পল দিই। ক্রিকেট খেলার এক্সাম্পল হচ্ছে যে দেখো একটা ব্যাটসম্যান কিন্তু রিটায়ার্ড করার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু প্র্যাকটিস করে তারপর খেলতে নামে। আমি যদি বিরাট কোহলির কথা বলি, বিরাট কোহলি হচ্ছে আগে একটা সময় হচ্ছে প্রচুর হচ্ছে এজ লেগে আউট হয়ে যেত। অফ স্টাম্পের বাইরে বল, যারা ক্রিকেট খেলো তারা এটা বুঝো, অফ স্টাম্পের বাইরে বল আসলে ও সুন্দর মতন কাট করতে যেয়ে স্লিপে ক্যাচ দিয়ে দিত। এখন দেখো ওই ঘটনাগুলো ঘটার আগেও বিরাট কোহলি কিন্তু একটা এস্টাবলিশড প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার, যে না বিরাট কোহলি সেঞ্চুরি আছে তার মানে কেউ খেলতে পারে। বাট যখন ও দেখতেছে ওর খালি অফ স্টাম্পের বাইরে বল আসলে ও স্লিপে মানে এজ দিয়ে দিচ্ছে বা ক্যাচ দিয়ে দিচ্ছে, ও কিন্তু ওর খেলার স্টাইল বা প্যাটার্ন চেঞ্জ করে ফেলছে। কিভাবে চেঞ্জ করছে? প্র্যাকটিস করে করে। তুমি যদি বলো ভাই আমি একটা চ্যাপ্টার এভাবেই শিখছি, আমি চ্যাপ্টার বই পড়ি না, আমি গাইড টাইড পড়ে যাই হ্যান ত্যান হাবিজাবি, এটা একটা রং প্রসেস বা কোনো কিছুই যে একদম একদম কনস্ট্যান্ট একটা জিনিস এমনটা না। তোমার ভালো রেজাল্ট আনার জন্য তোমাকে তোমার প্রসেস চেঞ্জ করতে হইতে পারে, আর এটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর মানুষকে এই পরিবর্তন নিজের মধ্যে আনার একটা দক্ষতা থাকা লাগে, না হলে কেউ কখনো জীবনে উন্নতি করতে পারে না। একটা ক্রিকেট প্লেয়ার, এস্টাবলিশড ক্রিকেট প্লেয়ার যদি কন্টিনিউ প্র্যাকটিসের মাধ্যমে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে, তাহলে তুমি কেন পারবে না? বলো, পড়ালেখা তো করতেছো, জাস্ট প্রসেসটাকে একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তার মানে এই যে তোমরা যে পরীক্ষা দিলা, এই পরীক্ষা থেকে তোমার বুঝতে হবে যে তোমার প্রসেসটা ভুল ছিল নাকি প্রসেসটা ঠিক ছিল। ভুল থাকলে এই ভুল থেকে তোমার এখন শিক্ষা নিতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে ঘটনাটা, যে তোমরা অনেকে যখন পরীক্ষা দিছো, তোমরা অনেকে আবার কাহিনী করছো। কি কাহিনী? যে পুরো সিলেবাস মানে পরীক্ষায় যে সিলেবাসটা ছিল সেই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে যেতে পারো নাই বা শেষ করো নাই। কি কারণে কারণ তোমরা আসলে অনেক ব্যস্ত থাকো বলতে থাকে না, অনেক কিছুই, বাইরে যাওয়া লাগে, ঘোরাফেরা করা লাগে, তারপর হচ্ছে ফোন চালানো লাগে, তাই না? তো অনেক ব্যস্ততার পরে যখন একটু পড়ালেখা করার সময় হয়, তো ওই সময়ের মধ্যে এতগুলা চ্যাপ্টার হয়তো তোমরা পড়তে পারো নাই, স্বাভাবিক ঘটনা। আচ্ছা, তো যাই হোক, তো অনেক চ্যাপ্টার দেখবা যে তোমাদের বাকি ছিল পরীক্ষার আগে, বা কিছু কিছু চ্যাপ্টার তুমি পড়ছো বাট তোমার ওই কনসেপ্টটা এখনো ক্লিয়ার হয় নাই। ধরো তুমি পরীক্ষায়, সাপোজ কথার কথা আমি এক্সাম্পল হিসেবে বললাম যে তোমার হয়তো পরীক্ষায় স্থানাঙ্ক জ্যামিতি আসছিল, তুমি পড়ছো ঠিক আছে, বাট পরীক্ষা হলে স্থানাঙ্ক জ্যামিতি থেকে যে প্রশ্নটা আসছে তুমি ওইটা অ্যান্সার করে মার্কস পাও নাই। তার মানে কি তুমি কি এখনো বলবা যে আমার স্থানাঙ্ক জ্যামিতি ভাইয়া 100% ক্লিয়ার কনসেপ্ট আছে? না, যেহেতু তোমার মার্কস আসে নাই, তার মানে কি তুমি ভুল করছো কেন? কারণ তোমার শিক্ষাটা একটা গাফলতি ছিল। তাহলে তোমাকে এখন কি করতে হবে? এই জিনিসটাতে আবার তোমার ফোকাস করতে হবে। অর্থাৎ যেই সকল চ্যাপ্টার তোমার কমপ্লিট হয় নাই, আর যে সকল চ্যাপ্টার পড়ে যাওয়ার পরও তোমার কনসেপ্ট এখনো ক্লিয়ার হয় নাই, সেগুলো তোমার কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করে রাখতে হবে, কারণ এগুলো তোমাকে এখন নেক্সটে শিখতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখো, তোমরা যে কাজটা করো, তোমরা বারবার একটা জিনিস চাও, সেটা হচ্ছে ডেইলি রুটিন। এটা হচ্ছে কি ডেইলি রুটিন। এখন কথা হচ্ছে যে ভাইয়া তোমার ডেইলি রুটিন কে সাজায় দেবে? তোমরা তো একটা দুইটা স্টুডেন্ট, সারা বাংলাদেশে তো এসএসসি যদি 2 ব্যাচ কাউন্ট করি, তাহলে তো 30-35 লাখ স্টুডেন্ট হওয়ার কথাই। 35 লাখ স্টুডেন্ট মানে কি একজনের নিজস্ব সত্তা আছে, নিজস্ব অনুভূতি, নিজস্ব স্টাইল। এখন দেখো, তুমি ঘুম থেকে ওঠো মনে করো সকাল 7টায়, এখন আমি রুটিন বানিয়ে দিলাম ভোর 5টায় ওঠায়, 5টা থেকে সারাদিন একটা রুটিন, তোমার সাথে যাবে না। তুমি মনে করলাম যে তোমার হয়তোবা রাতে জাগনা থাকো, তুমি ঘুম থেকে উঠো বেলা 11টায়, এখন আমি তোমাকে ভোর 6টা থেকে উঠে কি কি করতে হবে সেই রুটিন বানিয়ে দিলাম, এটা কি হবে অ্যাপ্রোপ্রিয়েট? তুমি সারাদিন ধরে কি কি করো আমি তো জানি না। এমন হইতে পারে, অনেকেই আছে গ্রামে, জানো তোমরা, অনেক স্টুডেন্ট আছে গ্রামে, যে তারা হয়তো বা দিনের একটা সময় নিজের বাবা বা মাকে হেল্প করে। কিরকম? ধরো তাদের হয়তো বা হাটে একটা দোকান আসছে, তাকে দোকানে সময় দিতে হয়। এখন তার ওই সময়টা কখন সে দেয় সেটা তো আমি জানি না। আমি কিভাবে তাকে একটা রুটিন ধরাই দেবো যে নাও তোমাকে এখন এটা করতে হবে? অথবা তোমরা এক একজন তো এক এক টিচারের কাছে প্রাইভেটও পড়তে পারো, কোনো জায়গায় কোচিংও করতে পারো, তাহলে আমি তো জানি না যে তোমার অ্যাক্টিভিটিস কি রেগুলার, তাহলে আমি তোমাকে কিভাবে রুটিন বানিয়ে দেবো? তো এই ডেইলি রুটিন আসলে এটা একটা ভুয়া জিনিস। আমি স্টুডেন্ট লাইফে সপ্তাহে মনে করো 8 থেকে 10টা রুটিন বানাইতাম, ডেইলি একটা করে, প্রতিদিন খালি রুটিনই বানাইতাম। আমি বিশেষ করে আমি নিজের কাজ করতাম, আর ওই রুটিন মানে ওইখানে রেখে দিতাম, নেক্সট দিন থেকে ফলো করতাম না। নেক্সট দিন আমি আমার নিজের সুইটেবল ভাবে আবার রুটিন বানাইতাম। স্টুডেন্ট লাইফে প্রচুর ডেইলি রুটিন বানাইছি, আর ওইগুলা নিজের থেকে আবার বয়কটও করছি, কারণ পারতাম না আলটিমেটলি। ওগুলা লিখতেই খুব ভালো লাগে, ভোর 5টায় উঠবো, ভোর 5টায় উঠবো, দেন আমি 5টা থেকে
5:15 পর্যন্ত, ঠিক 15 মিনিট পর্যন্ত আমি ওয়াশরুমেই থাকবো, কথার কথা লিখলাম, হ্যাঁ ঠিক ততক্ষণ আমি কি করবো, ওয়াশরুমেই থাকবো। মানে আজব ভাই, মাঝে মাঝে একটু বেশি টাইমও লেগে যেতে পারে বা কম টাইমও লেগে যেতে পারে, তাই না? বাট রুটিন কিন্তু এভাবে চলবে না। হ্যাঁ, এরকম রোবটের মতো না যে দেন হচ্ছে নামাজ পড়লাম, দেন ধরো হচ্ছে আমি পড়তে বসলাম যে 6টা থেকে 6 AM টু আমি হচ্ছে 7 AM আমি হচ্ছে 1 ঘন্টা পড়বো, দেন হচ্ছে টাইম রাখবো হচ্ছে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে আমি সকালের নাস্তাই খাবো। নাস্তা খেতে লেট হয়ে যেতে পারে, না? এইভাবে ডেইলি রুটিন হবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে ডেইলি রুটিনের চিন্তা থেকে বাইরে আসতে হবে। ডেইলি রুটিনের চিন্তা থেকে বাইরে আসতে হবে। তোমাদেরকে এই কথা এর আগে আমি বলছিলাম যে একটা টার্গেট সেট করতে হয়। টার্গেটটা তোমার কি হবে জানো? কয়েকদিন মিলে হবে। অর্থাৎ তুমি 7 থেকে 10 দিনের একটা টার্গেট নিতে পারো। এটাকে তুমি প্রজেক্ট হিসেবে কল্পনা করতে পারো। ধরো তুমি বুঝতে পারছো যে তোমার বাংলাতে 2টা গদ্য 2টা পদ্য পড়া বাকি আছে, অথবা তোমার নেক্সট পরীক্ষা স্কুলের বা যে কোনো ক্লাস টেস্ট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, বা বড় পরীক্ষা হইতে পারে। নেক্সট পরীক্ষাতে তোমার যে সিলেবাস এর মধ্যে বাংলার গদ্য পদ্য এই 2টা বাকি আছে, একটু চেঞ্জ কম বেশি হইতে পারে। ধরো হচ্ছে ম্যাথের ক্ষেত্রে তুমি জানতে পারছো যে তোমার ফুল একটা চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার এখনো কমপ্লিট করা বাকি আছে। দেন ফিজিক্সের তোমার একটা কিছু পড়তে হবে। ধরো আমি বললাম যে এখানে তোমাকে হয়তো 1-2টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, তো আর নিবা না। তো এরকম করে তুমি একটা টার্গেট নিবা যে তুমি নেক্সট 7 ডেজ, হ্যাঁ নেক্সট 7 ডেজ তুমি এই জিনিসটা কমপ্লিট করবা। বুঝা গেছে? এখন হইতে পারে যে ফার্স্ট দিনে তুমি তোমার এই পুরো প্রজেক্টের মাত্র কি করা যেতে পারে, ধরো তুমি হয়তো 5% করছো, বাট জিনিসটা এভাবে মাথায় রাখবে যে না 7 দিনের মধ্যে তোমাকে এটা সাবমিট করতেই হবে। নিজের কাছে নিজে সাবমিট বলতে মানে শেষ করাটাই সাবমিট করা, হ্যাঁ সিলেবাসটা শেষ করাটাই তোমার সাবমিট করা। তো তোমার কাছে কিন্তু মাথায় কাজ করবে যে তুমি প্রথম দিন কিন্তু কম এফোর্ট দিচ্ছ, তার মানে পরের দিন তোমাকে বেশি এফোর্ট দিতে হবেই, বেশি এফোর্ট দিতে হবেই। তখন কিন্তু তুমি এইখানে নিজেকে পুশ করবা যে যাই হোক অ্যাটলিস্ট সেকেন্ড দিন যেন আরো বেশি শেষ হয়। এভাবে পুশ করতে করতে মাঝে মাঝে এমন হবে যে হয়তো শেষ 2 দিন মানে এতদিন পর্যন্ত, হ্যাঁ ধরো 5 দিন পর্যন্ত তোমার 50% হয়েছে, বাট লাস্টের 2 দিনে কি হয়ে যায় জানো? ম্যাজিকের মতো 50% শেষ হয়ে যায়। আমরা যখন ভার্সিটিতে কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো গ্রুপ ওয়ার্ক বা কোনো এই যে সিলেবাস, আমরা যখন ভার্সিটিতে ইন কোর্স পরীক্ষাগুলো দিতাম তখন আমাদের এরকমই হইতো, হ্যাঁ। বা তোমরা যখনই দেখবা যে যখন যারা কোনো প্রজেক্ট সম্পন্ন করে তাদের জিনিসটা এরকমই হয়। নিজেকে তুমি যদি পুশ না করো, নিজের কমফোর্ট জোন থেকে বাইরে হয়ে তুমি যদি হার্ডওয়ার্ক না করো তাহলে হবে না, তোমার যখন একটা টার্গেট থাকবে যে না অমুক দিনের মধ্যে তোমার শেষ করতেই হবে, তখন এটা তোমার শেষ হবে। তোমাদের একটা সিম্পল কথা বলি, তোমরা অনেকেই কি করো বলো? পরীক্ষার আগের রাতে পড়ো না? কেন পড়ো? কারণ তুমি জানো যে সকালবেলায় তোমার এক্সাম। এমন অনেক স্টুডেন্ট আছে যে পরীক্ষার আগের রাতে ওই পুরো চ্যাপ্টার পড়ে ফেলে। ভাই এই এফোর্টটা সে যদি পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে দিত তাহলে ওর রেজাল্ট মাটি থেকে আকাশে উঠে যেত। বাট এই এফোর্টটা তো দেয় না। কেন দেয় না? কারণ মোটিভেশন নাই। স্টুডেন্ট মনে করে আমার তো পরীক্ষা 2 মাস পরে, আমি কেন আগে থেকে পড়বো, আমি কেন এতদিন আগে থেকে আমি সবকিছু সিলেবাস শেষ করব। ওরা মোটিভেশন পায় না। এই মোটিভেশন তোমাকে নিজের থেকে জেনারেট করতে হবে। যারা ভালো স্টুডেন্ট তারা নিজেদেরকে প্রচুর এরকম পুশ দেয়, এফোর্ট দিতে বাধ্য করে নিজেকে। তুমি কেন করবা না? দেখো তুমি নিজে বলো, তোমাকে আমি অনেস্টলি জিজ্ঞাসা করতেছি, তুমি নিজে বলো, তুমি পরীক্ষার আগের রাতে যে এফোর্টটা দাও, তোমাকে যদি আমি জাস্ট 7 দিনে এফোর্টটা দিতে বলি, তুমি নিজে জানো যে তোমার রেজাল্টটা কোনখান থেকে কোনখানে চলে যাবে, তাহলে তুমি কেন দিচ্ছ না? কেন দিচ্ছ না এইটা তুমি তখনই মানে এখান থেকে তুমি তখনই বেনিফিট পাবা যখন তুমি এরকম একটা 7 থেকে 10 দিনের একটা টার্গেট রাখবা যে না 7 থেকে 10 দিন। তুমি এমনও রাখতে পারো যে 7 দিন পরে তুমি ফুল একদিন ভ্যাকেশন মানে ছুটি কাটাবা, ফুল একদিন তুমি কি কাটাবা? ছুটি কাটাবা। আবার ছুটি কাটানোর আগের দিন তুমি একদম এফোর্ট দিবা। এই কাজটা তোমাকে করতে হবে। এরকম তুমি যদি 7 দিনের করে প্রজেক্ট নাও, তুমি প্রতি 7 দিন বা 8 দিন বা 10 দিন পরে একদিন করে ছুটি কাটাও, কোনো সমস্যা নাই। এই ছুটি কাটানোর দরকার আছে, ছুটি কাটাও। বাট এভাবে তুমি যদি নিজেকে এফোর্ট দিতে বাধ্য করো, তোমার রেজাল্ট অটোমেটিক ভালো আসবে। বুঝতে পারছো? এখন একটু হলেও তো বুঝতেছো হাফ ইয়ারলি বা যে পরীক্ষা তোমরা দিলা, তোমাদের নিজেকে কিন্তু এফোর্ট দিতে হবে। আর এই এফোর্ট দেওয়ার জন্য এটাই হচ্ছে অনেক সুন্দর একটা প্রসেস। তো 3 নাম্বার ট্রিক্সটা গেল। 4 নাম্বার ট্রিক্সটা যে এখন এফোর্ট দিবা বুঝলাম, বাট পড়বা কিভাবে? ওই যে পড়বা কিভাবে আমি বলি, তোমরা অনেকে কি করো যে রং প্রসেসে পড়ো। রং প্রসেস কোনটা? এই যে এটা করো, যে আগে এটা পড়তে যাও না, এগুলো আগে করা যাবে না। তোমার মেইন প্রসেসটা হবে কি জানো? তোমাকে হচ্ছে আগে মূল বই পড়তে হবে। তুমি বাংলা পড়ো, তুমি ফিজিক্স পড়ো, তুমি কেমিস্ট্রি পড়ো, হ্যাঁ
যাই পড়ো না কেন তোমাকে আগে মূল বই জানতে হবে। মূল বই পড়ার পর একটা চ্যাপ্টার কমপ্লিটের পর তুমি প্র্যাকটিস করবে। এখন প্র্যাকটিস হিসেবে হইতে পারে তুমি গাইডের কোশ্চেন করতেছো, হইতে পারে তুমি টেস্ট পেপারের কোশ্চেন করতেছো। প্র্যাকটিস দরকার আছে, প্র্যাকটিস না হলে হবে না। হ্যাঁ, এই গাইড গুলো বা টেস্ট পেপারে দেখো এই দুইটাতেই কিন্তু দেখবা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে। হ্যাঁ, বিগত বছরের কোশ্চেন কিন্তু থাকে। তুমি যদি বিগত বছরের প্রশ্ন যদি না প্র্যাকটিস করো, তুমি তো বুঝবা না যে একটা পার্টিকুলার টপিক বা পার্টিকুলার চ্যাপ্টার থেকে কোন পার্টটা পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, সাপোজ ধরো স্থানাঙ্ক জ্যামিতি থেকে তুমি দেখলা যে একটা চতুর্ভুজ একটা চতুর্ভাগের কোন অংশে ক্ষেত্রফল গঠন করতেছে, এই অঙ্কটা বারবার আসতেছে। তো পার্টিকুলার এই টপিকগুলো তোমাকে যদি জানতে হয় যে যেখান থেকে প্রশ্ন বারবার এসে থাকে, তো অবশ্যই তোমাকে কি করতে হবে, এগুলা প্র্যাকটিস করতে হবে। আগে এগুলো না, আগে মূল বই দেন পরে প্র্যাকটিস। এখান থেকে কিন্তু তুমি আরেকটা জিনিস বুঝতে পারবা যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। এই যে ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারছো না, দেখো এটা তুমি কিন্তু দাগে রাখবা, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এটা তুমি দাগে রাখবা। এখন দেখো লাস্ট ট্রিক, যেটা তোমাকে বারবার কিন্তু রিভিশন দিতে হবে। একটা জিনিস তুমি আজকে শিখলা, শিখছো খুব ভালো করে বুঝছো, শিখছো বুঝছো, তুমি অঙ্ক দিলে পারতেছো, ফিজিক্স বলো, ম্যাথের কথা বলো, কেমিস্ট্রির কথা বলো, তুমি পারতেছো, ঠিক আছে। এখন এই পারার পর কিন্তু নিজেকে তুমি কিন্তু ওইটার এক্সপার্ট বা ওস্তাদ মনে করতে পারবা না। কেন পারবা না জানো? কারণ তুমি এক সপ্তাহ পর ঠিক এক সপ্তাহ পর ভুলে যাবা, এক সপ্তাহ পর ঠিক তুমি ভুলে যাবা। এটা কমন বিষয়, এটা সবাই ভুলছে, আমিও ভুলছি, যারা অনেক ভালো ভালো রেজাল্ট করছে তারাও ভুল আসে, তোমরাও ভুলবা, এটা কমন একটা বিষয়। একটা জিনিস মনে রাখবা যে কোনো কিছু শিখবা, ভুলবা, আবার শিখবা, আবার ভুলবা, শিখবা, আবার ভুলবা। বাট যখন তুমি লাস্টে আবার এই লাস্টে, হ্যাঁ, 4 বার বা 5 বারের টাইম তুমি লাস্টে যখন শিখবা, এরপর তুমি আর ভুলবা না। বুঝতে পারছো? এই জিনিসটা তোমাকে বারবার করতে হবে। তুমি একটা জিনিস যখন ফার্স্ট দিন শিখতেছো, মানে প্রথম শিখলা, হ্যাঁ, ফার্স্ট দিন শিখলা, তো তুমি বুঝলা, বুঝার পর তুমি কি করলা, ভুলে গেলা। এখন তুমি যখন দেখলা যে আল্লাহ আমি তো ভুলে গেছি, এখন আমার কি হবে, ভয় পাও না। তুমি যখন সেকেন্ড টাইম শিখতে যাবা, তোমার এখানে ধরো শিখতে যদি পুরো একদিন লেগে থাকে, তোমার এখানে শিখতে এখন 1 ঘন্টা লাগবে। কারণ তোমার ব্রেন আবার এতটাও তোমাকে ধোকা দিবে না যে তোমার একদম কিছু শেখা একটা জিনিস তুমি একদম টোটালি ভুলে যাবা। আমি মানলাম যে টোটালি ভুলে গেছো, বাট তারপরও তোমার ব্রেনে কিন্তু এখন এটা খুব ইজিলি সেট হবে। তারপর তুমি আবার কি করবা বলো তো, আবার ভুলে যাবা। বাট ভুলে যেয়ে যখন তুমি থার্ড টাইম শিখতে আসবা, তখন দেখবা তোমার আগের থেকেও কম টাইম লাগছে। এটাই বুঝতে পারছো? এই যে বারবার তুমি পড়বা, ভুলে যাবা, পড়বা, ভুলে যাবা, পড়বা, ভুলে যাবা, পড়বা, আর কখনো ভুলবা না। এই জিনিসটা, এটা তোমাকে নিয়ে আসতে হবে। আর এই জিনিসটা কি, তো আমরা বলি প্র্যাকটিস। আর তোমরা বারবার মনে রাখবা, লেখাপড়া এর আগেও বলা, সেই লেখাপড়া একটা বিষয় অধ্যাবসায় মানে কি, বারবার চর্চা করা, বারবার প্র্যাকটিস করা। তুমি যদি না ভুলো, আমি রিকোয়েস্ট করি তুমি প্লিজ ভুলে যাও, কারণ তুমি না ভুলে গেলে তো রিভিশন দিবা না। ঠিক আছে, একটা রিকোয়েস্ট করলাম যে প্লিজ কোনো কিছু শেখার পর ভুলে যাও। ঠিক আছে, তো এই যে তোমাকে বারবার কি করতে হবে বলো তো, রিভিশন দিতে হবে। এই রিভিশন কিন্তু এই যে দেখো, তোমার কাছে কিন্তু ইম্পর্টেন্ট টপিক গুলো থাকবে, আইডেন্টিফাই করা থাকবে, তাই না? তুমি কিন্তু রিভিশনের সময় এইগুলা বারবার প্র্যাকটিস করবা, তাহলে তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর লাস্ট যেটা, এটা একই টাইপের মধ্যে আমি ফেলে দিছি, যে তোমাকে একটা মডেল টেস্ট এক্সামের সাথে কিন্তু কানেক্টেড থাকতে হবে। এটা অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে, বাট এমন একটা জিনিস যেটা তোমার টাইমটা কম কিল করবে। তোমাদেরকে এখন আমি যদি একটা রাফ বিবেচনা করি, তোমরা যারা এসএসসি 26 ছিল, তোমরা জানো আমাদের স্কুল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে কিন্তু একটা প্রিমিয়াম ব্যাচ লঞ্চ করা হয়েছিল। এই প্রিমিয়াম ব্যাচে কিন্তু আমরা শুরু থেকে এই কাজগুলা করে আসতাম, যে প্রত্যেকটা কনসেপ্টের জন্য আমরা কাজ করে আসতাম, প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট যেন স্টুডেন্টদের মাঝে ক্লিয়ার থাকে, এজন্য আমরা কাজ করতাম। আমরা যেমন এসএসসি 26 এ তোমরা জানো এখন পর্যন্ত আমরা পেইড ব্যাচে 400+ ক্লাস দিয়েছি, প্রায় 400+ ক্লাস, সরি 3টা রাউন্ডের মধ্যে অলরেডি 300+ ক্লাস চলে গেছে। এখন লাস্ট রাউন্ডটা বাকি, সেটা তো অলমোস্ট 95+ যাবে, অর্থাৎ টোটাল এই মাস শেষে, আগামী মাসের মধ্যে এটা 400টা ক্লাস হয়ে যাবে। এখন বলতে পারো ভাই এসএসসি 26 এর শর্ট সিলেবাসে এত ক্লাস কেন? এত ক্লাস কারণটা হচ্ছে আমরা এখানে কনসেপ্টে কাজ করছি, আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে কাজ করছি, বিগত বছরের প্রশ্নে কাজ করছি, ওয়ান শট ক্লাসে কাজ করছি। এইগুলা করতে যে আমাদের কিন্তু অনেক ক্লাস কিন্তু লেগে গেছে, কারণ আমরা চাচ্ছিলাম আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কোনো কনসেপ্টে বা কোনো চ্যাপ্টারে ঘাটতি না থাকে। এরপরে আমরা কিন্তু আরেকটা কাজ করতাম আমাদের প্রিমিয়াম ব্যাচে, যে ওদের কিন্তু ওয়ান শট ক্লাসগুলো এখনই দিয়ে দিতাম। ওয়ান শট ক্লাসগুলো করে কি হইতো দেখো, ওয়ান শট ক্লাসগুলো করার পর হচ্ছে কিন্তু একটা পার্টিকুলার সময় পর ওরা কিন্তু প্রথম দিনের পড়া ভুলে যেত, বাট ওরা কিন্তু এই ওয়ান শট ক্লাসগুলো করার মাধ্যমে ওদের কিন্তু একটা রিভিশনের জিনিসটা চলে আসতো। আর আমরা কিন্তু ওদেরকে প্র্যাকটিস হিসেবে প্রিমিয়াম নোট দিতাম বা দিয়ে থাকি, কি দিয়ে থাকি, প্রিমিয়াম নোট দিয়ে থাকি ওয়েবসাইটের মাধ্যমে। ওই প্রিমিয়াম নোটে কিন্তু এই বিগত বছরের কোশ্চেনগুলা থাকে।
এগুলো সলভ করার মাধ্যমে কিন্তু ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো ইজিলি আইডেন্টিফাই হয়ে যায়। বুঝতে পেরেছো? আর আমরা কিন্তু আমাদের একটা এক্সাম ব্যাচও লঞ্চ করেছিলাম, বা এখনো আছে, ওমেব অনলাইন এমসিকিউ এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচটা কিরকম, এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে, সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টারের মাল্টিপল অ্যাটেম্পট এক্সাম 1, মাল্টিপল অ্যাটেম্পট এক্সাম 2 আর সিঙ্গেল অ্যাটেম্পট এক্সাম, অর্থাৎ 3 সেট করে এক্সাম থাকে। একটা চ্যাপ্টারে 3 সেট করে এক্সাম। এগুলা বোর্ড কোশ্চেন অথবা বোর্ড কোশ্চেন অনুরূপ প্রশ্নে বানানো। এইগুলোর উপর যখন একটা পার্টিকুলার চ্যাপ্টারের উপর যখন এখানে পরীক্ষা দেবে একটা স্টুডেন্ট এমসিকিউ, তখন কিন্তু ওই চ্যাপ্টারের কোনো ঘাটতি থাকার কথা না। এছাড়া টেস্ট পরীক্ষার পরে নতুন টেস্ট কোশ্চেন অ্যাড হবে এখানে, টেস্ট পরীক্ষার পরে নতুন টেস্ট কোশ্চেন এখানে অ্যাড হবে, অর্থাৎ আরেক দফা কোশ্চেন এখানে অ্যাড হবে। এরপরে এসএসসি পরীক্ষার আগে, এসএসসি 26 যে এসএসসি পরীক্ষা আগে, এসএসসি পরীক্ষার আগে আমরা কিন্তু এখানে রিটেন এক্সামও নিয়ে থাকবো, রিটেন এক্সামও কিন্তু নিয়ে থাকবো, অর্থাৎ একটা কমপ্লিট মডেল টেস্ট এক্সাম জাস্ট নিজেকে জাজ করার জন্য। তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের এসএসসি 26 প্রিমিয়াম ব্যাচ কিন্তু 4টা রাউন্ডে ছিল। 4টা রাউন্ডের মধ্যে এখন রাউন্ড 4 চলমান। রাউন্ড 4 এ আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে রাখছি হচ্ছে 1500 টাকা। আর এসএসসি 27 যারা আসো তোমাদের জন্য আমরা কিন্তু প্রিমিয়াম ব্যাচ মাত্র লঞ্চ করেছি। তোমাদের কিন্তু একদম নতুন ক্লাস দেওয়া হবে। তোমাদের হচ্ছে 3টা ব্যাচ ক্রিয়েট করা হয়েছে। একটা হচ্ছে এইচপি ব্যাচ, অর্থাৎ হায়ার ম্যাথ আর ফিজিক্স, অর্থাৎ তোমাদের চাইলেই, তোমরা কেউ চাইলে শুধু হায়ার ম্যাথ আর ফিজিক্স ব্যাচে এনরোল করতে পারো। এছাড়া তুমি চাইলে শুধুমাত্র সিবি ব্যাচে এনরোল করতে পারো, অর্থাৎ কেমিস্ট্রি বায়োলজি, অথবা তুমি চাইলে জেবি ব্যাচে এনরোল করতে পারো। জেবি ব্যাচ বলতে জেনারেল ম্যাথ, ইংলিশ, বাংলা, আইসিটি। এসএসসি 27 এর জন্য সুন্দর করে এই প্যাকেজগুলো রেডি করা আছে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে বিস্তারিত জেনে নিতে পারো। আর এছাড়াও তোমরা যদি আমাদের প্রিমিয়াম ব্যাচে নাও আসো কোনো সমস্যা নাই, বাট যারা আছো তারা হচ্ছে এই ট্রিক্সগুলো একটু ফলো করো। হ্যাঁ, নিজের ভুল থেকে শিক্ষা নাও। তারপর হচ্ছে তোমার কি কি বাকি আছে, কি কিতে গ্যাপ আছে সেগুলোকে একটু আইডেন্টিফাই করো। নিজের থেকে টার্গেট সেট করো যে তোমাকে 7-8 দিনের মধ্যে কি কি শেষ করতে হবে। এই টার্গেট সেট করার পরে তোমাকে কিভাবে পড়তে হবে, মূল বই পড়তে হবে, দেন প্র্যাকটিস করতে হবে। ওইখান থেকে ইম্পর্টেন্ট টপিক আইডেন্টিফাই করতে হবে, আর এগুলোই তোমাকে বারবার রিভিশন দিতে হবে, অর্থাৎ একটা এক্সামের মাধ্যমে নিজেকে জাজ করতে হবে। তাহলে তুমি স্কুলের পরীক্ষা থেকে শুরু করে নেক্সট বোর্ড পরীক্ষায় একটা টপ রেজাল্ট করে আসতে পারবা। দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।